আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আর বলার সুযোগ নেই এই মুহূর্তে, কারণ যা কিছু আমাদের দেশে ঘটে যাচ্ছে প্রতিনিয়ত, তা আসলেই মোটেই সুখকর নয় বা ভালো আছি এ কথাটি বলারও কোনো সুযোগ নেই। হ্যাঁ, জীবনের বিনিময়ে ভাত খাওয়ানো আজকের শিরোনাম আমার এই সেশনের। ইতিমধ্যে আমরা জানি গতকালকে থেকে আজকে পর্যন্ত যে আলোচিত ঘটনাটি, তা হচ্ছে যে তোফাজ্জল, যাকে চোর সন্দেহে আটক করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে এবং তারপরে তাকে পিটিয়ে হত্যা করে ছাত্র, কি বলবো এদের, আম, দল, লীগ, শিবির, বাহিনী, কি বলবো জানি না, আসলে ভাষা নেই আমার। তো যেটি আমরা জানি, এই ঘটনা ইতিমধ্যে অনেকেরই জানা, তো আমি একটু শেয়ার করতে চাই এবং তারই আলোকে আজকে কিছু কথা বলতে চাই। এই যে তোফাজ্জল, যিনি আহ, যাকে পিটিয়ে হত্যা করা হলো, তার পরিচয় সম্পর্কে সে মারা যাওয়ার পরেই উঠে এসেছে তারই পরিচিত এলাকার কিছু ফেসবুক ইউজার যারা, তাদের আইডি থেকে নেয়া এটি। আমি ছোট্ট একটি পোস্ট প্রথমে পড়ে নিতে চাই, তারপরে আমি এই মূল আলোচনায় আসছি। যে এই তোফাজ্জল তার এলাকারই একজন পোস্ট করেছেন ফেসবুকে, যে এই ছেলেটির নাম তোফাজ্জল, আমার জন্মস্থান বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার সন্তান। মানে তোফাজ্জল হচ্ছে পাথরঘাটা উপজেলার সন্তান, বরগুনা জেলার। তোফাজ্জল পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। এই ছেলেটি বেশ সজন, পরোপকারী ও নেতৃত্ব গুণসম্পন্ন ছাত্র নেতা ছিল। ব্যক্তিগত জীবনে প্রেম সংক্রান্ত একটি বিষয় নিয়ে আঘাতপ্রাপ্ত হওয়ার প্রথমে কিছুটা মানসিক ভারসাম্য হারায়। এর কিছুদিনের মধ্যে, খুব অল্প সময়ের ব্যবধানে, তোফাজ্জলের মা, বাবা এবং একমাত্র বড় ভাই মারা যান। তোফাজ্জল পরিবার ও অভিভাবকের সব হারিয়ে পুরোপুরি মানসিকভাবে ভারসাম্য হারিয়ে ফেলে গত ৩-৪ বছর ধরে। বিগত ২-৩ বছর তোফাজ্জল প্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঘুরে বেড়াতো। আমাদের এলাকার যারা ওরে চিনতো, সবাই সহযোগিতা করত। ক্যাম্পাসে আমাকে দেখলে দৌড়ে এসে কুশল বিনিময় করত। আমি দেখা হলে ওরে খাবার খেতে বলতাম বা খাওয়ার জন্য টাকা দিয়ে দিতাম। আর মাঝে মধ্যে চেয়ে নিত। খাবার ও খাবার টাকার ব্যতীত ওর তেমন কোনো চাহিদা ছিল না। হয়তো আজকেও খাবারের জন্যই ও এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের OFH হলে গিয়েছিল। এটি একটি ফেসবুক পোস্ট, আমি সেখান থেকে পড়ে শোনালাম। অর্থাৎ এটি যদি বলে একটু সামারি করি, যে তোফাজ্জল নামক যে মানুষটিকে আজকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিদ্যাপীঠে পিটিয়ে হত্যা করা হলো, তার পরিচয়, সে নাম তোফাজ্জল, বাড়ি বরগুনার পাথরঘাটা। তিনি এখানকার একটি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ছিলেন। কিন্তু বিগত ৩ বছর ধরে, এই পয়েন্টটি একটু কোট করতে হবে, যে বিগত ৩ বছর ধরে তিনি তার প্রেম সংক্রান্ত একটি বিষয়ে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিলেন ব্যক্তিগত কষ্টের জায়গা থেকে। নট অনলি দ্যাট, এরপরে তার ১ বছরের মধ্যে বাবা, মা এবং বড় ভাই ক্যান্সারে আক্রান্ত, তাকেও হারিয়ে ফেলে টোটালি সে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে। এবং সে প্রায় এভাবে ঘোরাঘুরি করতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি প্রায় আসতো, মাঝে মাঝে আসতো। এই যে যে বর্ণনাগুলো আমরা শুনলাম। এখন কি ঘটেছিল গতকালকে, বিভিন্ন গণমাধ্যম বলছে, সোশ্যাল মিডিয়া বলছে যে তাকে চোর সন্দেহে আটক করে মহসিন হল, সরি ফজলুল হক হলে অতিথি রুমটিতে হচ্ছে তাকে নিয়ে যাওয়া হয়। তাকে নানান রকম জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরে তাকে অনেক পিটানো হয়, তারপরে আবার তাকে খাওয়ানো হয়, তারপর আবার তাকে পিটিয়ে হত্যা করা হয়, অসুস্থ করা হয়। যখন তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়, তখন হচ্ছে ডক্টর তাকে মৃত ঘোষণা করেন। কিন্তু এখানেই শেষ নয়, আমার কাছে আরেকটি তথ্য, সেটি একটু শেয়ার করতে চাই আপনাদের সাথে। যে তাকে ওই হলে আটকে রাখার সময়, সে মারা যাওয়ার পূর্ব মুহূর্তেও, এই ভিডিওটি একটু প্লে করতে চাই, যাতে করে আপনাদের, মানে যেহেতু এটি লাইভ সেশন, আমি তো স্ক্রিনে দিতে পারছি না, সুতরাং আমি এটি একটু প্লে করছি, আপনারা আশা করি বুঝতে পারবেন।
এটি আমার মানে আমার নিজের কোনো বলা কথা না, এটি হচ্ছে এই তোফাজ্জল যিনি মারা গিয়েছেন তারই মামাতো বোনের হচ্ছে বলা একটি স্টেটমেন্ট। হ্যাঁ, লোডিং হচ্ছে, একটু ওয়েট করছি আমরা, ভিডিওটি প্লে হতে একটু লোডিং হচ্ছে। তো এখানে অনেকগুলো তর্ক বিতর্ক যুক্তির বিষয় রয়েছে। আমি জানি না কেন এতটা সময় নিচ্ছে ভিডিওটা প্লে হতে। আচ্ছা, জি, আশা করছি আপনারা বোধহয় শুনতে পাচ্ছেন। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একটু আমার স্পিকারের কাছে রাখতে চাই, কারণ এটি খুবই হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি জানি না কেন নেটওয়ার্ক এত সমস্যা করছে। আচ্ছা, ভিডিওটি প্লে হলে আমি একটু আপনাদের শোনানোর চেষ্টা করব। এখানে তার মামাতো বোন বলেছেন যে একটি শিরোনাম, যদি বাঁচাইয়েই না রাখো তবে কেন খাওয়াইছিলা ভাত। এই যে একটি কথা, হ্যাঁ প্লিজ। এটা কোন মানে ইসে আছে, মানুষ তো এরকম মাইরে ফেলায় না, সে যদি একটা খুনিও হইতে পারে তারে তো এরকমের জীবন তো মাইরে ফেলাইতে পারে না। বলে তারা প্রশাসনের কাছে দেয়, কিন্তু ওরা ওরে মাইরেন না। দিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই নেন, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরো মার। ফ্যামিলির কেউই নাই একটা মানুষের, আমার আপনার যদি এরকম থাকে তাহলে আমরাও একই পথের প্রতীক হইতাম, যে মা বাবা ভাই বোন কেউই নাই। মূলত 11টা থেকে আমার বাবাকে ফোন দেওয়া হয়েছে, রাত 11টার সময় ফোন দেওয়া হয়েছে, আপনি কি তোফাজ্জলের মামা? তখন আমার আব্বা বলছে যে, তখন বলছে যে তোফাজ্জল এরকমের আমরা ওরে আটকাইছি, এই হলে আছে, এখানে এখন ওকে মানে নিতে হলে টাকা দিতে হবে 35,000 টাকা দিয়ে ছাড়াই না, নাহলে আমরা ওরা ছাড়বো না, ওরে আরো মারবো। তখন আমার আব্বা বললো যে আমি তো গ্রামের বাড়িতে, আমি কিভাবে করবো। তখন আমার আব্বা আমাকে ফোন দিচ্ছে যে তুমি একটু কথা বলো, তোমার নাকি এরকমের মানে উনি ওর ফলে এরকমের কথাবার্তা অসঙ্গতি পাইছে, এই জন্য ওরে ধরছে, ধরে ওরে মারতেছে। তখন আমি ওই লোককে ফোন দিছি যে ভাই এরকম আমি তো ফাজলের মামা তো ওরা ওরে কেন মারতেছে। তো বলতেছে যে ও আমাকে ফলে ঢুকছে বা ই করছে। তা আমি বলছি যে ভাই দেখেন ও পাগল মানুষ, যদি কোনো একটা অন্যায় করতে করে তাহলে আপনারা প্রশাসনের কাছে দেন, কিন্তু ওরা ওরে মাইরেন না। তখন বলে কি আপনি যে পাগল, কিন্তু ও তো ওর আচার আচরণের কথাবার্তা, একটা পাগলের মামার নাম্বার কেন মুখস্থ থাকবে, একটা পাগলের সে চাচাতো ভাইয়ের নাম্বার পর্যন্ত মুখস্থ থাকে, তাহলে সে কিভাবে পাগল হয়। আমি বলছি যে দেখেন ও অনেক মেধাবী ছিল, ওর মা বাবা ভাই বোন সবাই কেউই নাই বলতে গেলে। ও এই কারণে ওর ভাই লাস্ট গত বছর 15 হলো লিভার ক্যান্সারে মারা গেছে। তো ওর ভাইয়া আচ্ছা, যাই হোক, মনে হয় যে আপনারা শুনতে পেয়েছেন কথাগুলো, কারণ আমার মুখের বলা কথা না, এটি তোফাজ্জলের হচ্ছে মামাতো বোনের একটি স্টেটমেন্ট। হ্যাঁ, তার কথায় যে কয়েকটি ব্যাপার উঠে এসেছে তা হচ্ছে যে তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, এবং ওই যে তার পরিচিত যে ভাইয়ের একটি পোস্ট পড়লাম, তার এলাকার লোক, সেখানে সেখানে হচ্ছে তিনিও একটি কথা বলেছেন যে তিনি অত্যন্ত মেধাবী ছাত্র নেতা ছিলেন। এই বিষয়টি কিন্তু ক্লিয়ার। আর পরবর্তীতে মানসিক ভারসাম্য হারিয়ে এই যেটা হয়, এই তার গল্পগুলো উঠে এসেছে। এখন এই জায়গাটিতে আমরা এক একজন এক একভাবে মতামত প্রকাশ করতেই পারি। তাকে চোর সন্দেহে আটক করা হয়েছে, তর্কের খাতিরে আমরা যদি মেনেও নেই যে হ্যাঁ সে চুরি করেছে, তবুও কি চুরির শাস্তি কখনো এইভাবে পিটিয়ে পিটিয়ে মৃত্যুদণ্ড হওয়ার কথা? হওয়ার কথা না। ইসলামিক ধারায় গেলেও বড়জোর হাত কেটে দিবে, তাই না? যদি কঠিন, সর্বোচ্চ কঠিন শাস্তি হয়। আর কি আছে, আমাদের দেশে প্রচলিত আইন রয়েছে, আইনের হাতে তুলে দিবে এবং সেখানে আইন অনুযায়ী তার শাস্তি হবে। অথবা মানে আমরা যে অ্যাঙ্গেল থেকে বলার চেষ্টা করি না কেন, যদি সে খুব খারাপও হয়ে থাকে, খুব ভয়ঙ্কর কিছু করে থাকে, তারপরেও এভাবে পিটিয়ে মারার তো কোনো কথা নয়। এটা আমি জানি না যে কিছুদিন আগে, বরাবরই আমি কিছুদিন আগে যখন আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি, আমাকে অনেকে জামাত শিবির বিএনপির ট্যাগ লাগিয়েছেন, আজকে আবার অনেকে আমাকে এই আওয়ামী লীগের ট্যাগ লাগাবেন, আমি জানি। তারপরে সত্য বলতে আমি কখনো দ্বিধা করি না, আমি কখনো পিছপা হই না। সেই জায়গা থেকে একটি কথা বলতে চাই।
যে যখন 5ই অগাস্টের পূর্ব মুহূর্ত পর্যন্ত যত হত্যা, খুন, গুম যা কিছু হয়েছে সেটার জন্য আমরা মানে একদম ঢালাও ভাবে আমরা আওয়ামী লীগকে দায়ী করছি, দোষী করছি, শাস্তির দাবি জানাচ্ছি, এখনো সেগুলো চলমান চলবে। এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু আজকে এই যে হত্যাকাণ্ডটা হলো, এটার জন্য কাকে দায়ী করব? এখন এক শ্রেণী আমরা বলবো যে নিশ্চয়ই ওই যে প্রভু পালিয়ে গিয়েছে কিন্তু প্রভুর দাসটা তো রয়ে গিয়েছে, তার মানে হাসিনা পালিয়েছে, তার সাঙ্গপাঙ্গরা তো রয়ে গিয়েছে। কেউ কেউ কমেন্টস এরকমও বলেছে এই ভিডিওতে যে আবরার হত্যাকাণ্ড আর এই হত্যাকাণ্ডটার মারার স্টাইলটা অনেকটাই এক, তার মানে আবরারের হত্যাকাণ্ডে জড়িত ছিল ছাত্রলীগের নেতারা, আর এখন হচ্ছে এটার সাথেও তারা জড়িত থাকতে পারে, এমনটা বলা হচ্ছে। এখন এখানে আমার প্রশ্ন, যদি এই কথাটি মেনেও নেই, তাহলে এই যে মানুষটি, সে হোক পাগল, সে হোক চোর, সে হোক ডাকাত, সে হোক যত খারাপ ব্যক্তি হোক না কেন, তাকে যখন এইভাবে পেটানো হচ্ছিল তখন সে নিশ্চয়ই চিৎকার করেছিল। তাহলে সেই চিৎকারগুলো কি আশেপাশের মানুষগুলো শুনতে পায়নি? তাকে কি বাঁচানোর জন্য কেউ ছুটে আসতে পারেনি? আমি জানি না সেখানকার হলের পরিস্থিতিটা কি ছিল, কাছাকাছি ছিল কি ছিল না, বা কি হয়েছিল, বাট ইন জেনারেল লজিক কিন্তু এটাই বলে। আচ্ছা, এখন এক শ্রেণীর মানুষ এসে বলবেন যে সে ছাত্রলীগ করতো, হয়তো তার পেছনে অনেক কুকর্ম ছিল, সে কারণে তাকে এমন ভাবে মারা হয়েছে। এখন এই জায়গাটিতে আমি খুব সোজা করে বলতে চাই, যদি সে স্টেটমেন্টে উঠে এসেছে সে 3 বছর ধরেই মানসিক ভারসাম্যহীন, ধরে নিলাম তার রাজনৈতিক পরিচয় হচ্ছে সে ছাত্রলীগের ওই ইউনিয়নের সভাপতি। এখন সেটা ছাত্রলীগ 3 বছর আগের ছাত্রলীগ করেছিল, তারপরে সে পাগল হয়ে গিয়েছে, মানে মানসিক ভারসাম্য সে হারিয়ে ফেলেছে। ওই 3 বছর আগের ছাত্রলীগ ট্যাগ থাকার কারণে যদি আজকে তাকে এভাবে পিটিয়ে হত্যা করা হয়, তাহলে বর্তমানে আমরা যেসব সমন্বয়কদের দেখছি, আমি কিছুদিন আগে কিন্তু তাদের পক্ষেই কথা বলেছি, বাট আজকে তাদের বিষয়ে একটু কথা বলতে চাই, যে এইসব সমন্বয়কের মুখ থেকেও কিন্তু আমরা শুনেছি যে ছাত্রলীগের সাথে তাদের সম্পর্ক, ওঠা বসা, চলা, মানে ভাই ভাই অনেক ব্যাপার স্যাপার শুনেছি। মেনশন করে বলতে চাই যে সার্জিস কিংবা হাসনাত আব্দুল্লাহ, তাদের সাথেও তো কখনো কখনো আমরা শুনতে পাই যে এই ট্যাগটা আছে। ছিল কি ছিল না, ওতপ্রোতভাবে তারা জড়িত কি জড়িত না, আমি ব্যক্তিগতভাবে ফিল্ডে নিয়ে আমি জানি না, বাট ইন জেনারেল যে তথ্যগুলো উঠে এসেছে সেটা থেকে বলা। তাহলে ভাই, একটা মানুষ তার রাজনৈতিক পরিচয়ে সে হয়তো একটা দলের সাথে ছিল, কিন্তু এখন তো সে মানুষটি সুস্থ ছিল না, একটা মানুষ পাগল, মানে মানসিক ভারসাম্যহীন, মানে কি লাইক এ বেবি, একটা বাচ্চার মতো নিষ্পাপ সে, তখন কিন্তু মানুষ, মহান আল্লাহ তাআলা যেখানে পাগলের কোনো কিছুর নিবেন না, মানে কি বলে, আমি যতটুকু জানি, আবার ধর্মীয় কথা বলা ঠিক হচ্ছে কিনা জানি না, তা পাগলদের বেলাও যেহেতু তার ইবাদতের ব্যাপারে ছাড় রয়েছে, সেখানে একটা মানুষ ভারসাম্যহীন হারিয়ে ফেললে সে তো একটা বাচ্চার মতো। এই মানুষটাকে এভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করলেন। আমি মাঝে মাঝে ভাবি, একটু আমার কথা শেয়ার করি, আমার বাসায় মাঝে মাঝে তেলাপোকা দেখা যায়, তো তেলাপোকা স্বাভাবিকভাবে, আমি একটু এইসব দিকে খুবই খিটখিটে টাইপের, মানে খুঁতখুঁতে টাইপের, আমি তেলাপোকা বা একটু নোংরা জিনিসটা সহ্য করতে পারি না। তো তেলাপোকার মারার কিন্তু অনেক রকম ওষুধ রয়েছে, আপনি কোনোটা ইনস্ট্যান্ট স্প্রে করে মারতে পারেন, কোনোটা হচ্ছে ছিটিয়ে রাখলেও খেয়ে দিয়ে মরে থাকবে, কোনোটা আবার আঠালো জাতীয় এক ধরনের রয়েছে যে ওটার উপরে আসবে, খাবার দিবেন, ওটার উপরে যদি হেঁটে আসে ও ওইটাতে আটকে পড়ে মারা যাবে। তো আমার কাছে মনে হলো, আমি যখন বাজারে এটার জন্য কিনতে গেলাম মেডিসিন, তখন আমাকে ওটা দেখানো হলো, তো আমার দ্যাট টাইম মনে হলো যে তেলাপোকা হোক সে তেলাপোকা, কিন্তু তার তো একটা প্রাণ আছে। ও যখন এই আঠার সাথে আটকে থাকবে অনেকটা সময়, তখন তো ও খুব কষ্ট পাবে, ও খুব কষ্ট পাবে, জানি ওকে মেরে ফেলা গুনাহ না, কোনো কিছু না, বরং আল্লাহ তো বিধানগুলো করে দিয়েছেন। এই একটা প্রাণীর জন্য ভাই ভেতরটা হু হু করে কেঁদে ওঠে, যে তেলাপোকাটা এভাবে তিলে তিলে মরবে, খুব কষ্ট হয়। আমি কিন্তু কখনোই আঠালো জাতীয় ইঁদুর কিংবা তেলাপোকার জন্য আমি মেডিসিন ইউজ করি না, আমার খুব খুব ভেতরটা খারাপ লাগে। সেখানে ইন জেনারেল পিঁপড়া অতটা ক্ষতিকর না, গায়ের উপর কামড় দিলেও হাত দিয়ে সরিয়ে দিয়ে বলি যে যা বেঁচে থাক, মেরে ফেলার চেষ্টা করি না। হ্যাঁ, আমার মনে প্রশ্ন আসে, এই মানুষগুলো, এই অমানুষগুলো, মানুষ না, এই অমানুষগুলো হোক এ
ছাত্রলীগের হোক, সে বিএনপির হোক, সে শিবির হোক, যা কিছু, আজকে এই যে 5ই অগাস্টের পরে আমরা একটি নতুন সোনার বাংলা গড়ার চেষ্টা করছি, তাহলে এটা কেমন সোনার বাংলা গড়তেছি আমরা? এরকম একটি মানুষকে এভাবে পিটিয়ে হত্যা করা হলো। আবার দেখেন কতটা নৃশংস, যে তাকে প্রথম অতিথি রুমে তাকে মারা হলো, আবার তাকে খাওয়ানো হলো, খাওয়ানো সেই ভিডিও আবার রেকর্ড করা হলো, সেই ভিডিও আবার ছেড়ে দেওয়া হলো, এরপরে আবার তাকে নিয়ে পিটিয়ে পিটিয়ে, একটা জীবন্ত মানুষ পিটিয়ে মারতে গেলে তার উপরে কতটুকু অত্যাচার করতে হয়, কতটুকু নৃশংসতার পরিচয় তারা দিয়েছে। আমি মানে এগুলো যখন ভাবি তখন দম বন্ধ হয়ে আসে। আমার মধ্যে হয়তো আপনাদেরও একই অবস্থা। তার মানে কোন দেশে আছি, কোথায় আছি, কোন দেশ নিয়ে স্বপ্ন দেখছি, কি করছি, কেন করছি? দেখবেন যে কালো অন্ধকার নেমে আসে, একেবারে কোনো উত্তর খুঁজে পাই না। এখন এখানে এভাবে যদি হতে থাকে, আমি জানি না, হয়তো অনেকে আসবেন সমন্বয়করা, যেহেতু এখন ছাত্র নেতৃত্ব দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এই ধরনের ঘটনা ঘটলো, নিশ্চয়ই তারা এসে ব্রিফিং দিবেন, হয়তো প্রেস ব্রিফিং করবেন, কিংবা পার্সোনাল আইডিতে তারা বলবেন, হয়তো বলবেন এই বিষয়ে, আমরা এটা জানি না কি বলবেন। কিন্তু যেই যা কিছুই বলেন না কেন, যেভাবে আপনারা ব্যাখ্যা করেন না কেন, এই পাগল মানুষটির পরিচয় যাই থাকুক না কেন, এর দায় আপনারা কোনোভাবেই এড়াতে পারেন না এবং পারবেন না। যদি এই দায় আজকে এড়িয়ে যান আপনারা, তাহলে ভবিষ্যতে দেখবেন যে এই আপনাদের উপরেও এইভাবেই কোনো না কোনো উসিলা দিয়ে ঠিক এইভাবে পিটিয়ে পিটিয়ে হয়তোবা আপনাদের জীবনগুলো ঝরে যাবে। কারণ অন্যায় অবশ্যই অন্যায়, যে দলেরই হোক না কেন। যদি ধরে নিলাম যে না, উনি মানসিক ভারসাম্যহীন না, উনি পাগলও না, উনি সুস্থ, ধরে নিলাম, মেনে নিলাম তর্কের খাতিরে, তারপরেও কি, বা উনি চোর, উনি ডাকাত, বা উনি অনেক খারাপ কিছু করেছে, তারপরেও সে কি এই শাস্তিটা ডিজার্ভ করে? কখনোই করে না। কারণ এখন আমরা অ্যাটলিস্ট অনুভব করতে চাই যে 5ই অগস্টের পর থেকে আমরা একটি স্বাধীন দেশে আছি। তাহলে সেই স্বাধীন দেশে যদি এখন পর্যন্ত এই রকম ঘটনাগুলো ঘটে থাকে, আপনার আমার বাচ্চাগুলো কিন্তু, আপনার আমার ভাই বোন, আপনার আমার বাচ্চাগুলো কিন্তু স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমরা ভবিষ্যতে কিভাবে পাঠাবো, কিভাবে দিব, কিভাবে কি করব, এটা কিন্তু আর কিছু বলার অপেক্ষা থাকে না। হ্যাঁ, তো আমরা দেখেছি কর্মের ফল কি হয়। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেও জেলখানার মানে কয়েদিদের জীবন যাপন করছে। খুব ক্ষমতা দেখানো পরেও, খুব ক্ষমতা থাকা সত্ত্বেও কলাপাতায় ঘুমিয়েছে। আমরা কিন্তু দেখেছি কর্মের ফল। এই দেশটা আমার বাবার, আমি 16 কোটি মানুষকে খাওয়াই, আমার যা মন চায় আমি তাই করব, তারও কিন্তু দেশ থেকে পালাতে হয়েছে। কর্মের ফল। সুতরাং এগুলো চোখের সামনে দেখার পরেও যদি আমরা এগুলো নিজেরা নিজেদের জীবনের ক্ষেত্রে রিয়ালাইজ না করি, তাহলে মনে হয় না আমরা আর কোনো দিনেই জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো। নট অনলি দ্যাট, আমরা এই জায়গায় হচ্ছে আসলে মনটা খুবই খারাপ। দেশের কোনো একটু ভালো কিছু সামনে আসে, আবার তার মাঝখানে হঠাৎ এমন এমন কিছু ঘটনা ঘটে যায় যা আমরা ভাষা হারিয়ে ফেলি, যে কোথায় আছি, কোন সমাজে আছি, কিভাবে আছি, কি করছি না করছি। তো আমি অনুরোধ করব, এই যে হত্যাকারী যারা, তাদের আইডেন্টিটি যাই হোক, সে ছাত্র, শিক্ষক, ছাত্রদল, ছাত্রলীগ, শিবির, জামাত, যে কোনো পরিচয় হোক না কেন, তাদের যেন একটা জ্বলন্ত একটা শাস্তি আমরা দেখতে পারি, যে শাস্তি দেখে আমরা শুধরে নিতে পারি আমাদের নিজেদেরকে। অন্যথায় এই ধরনের হত্যাকাণ্ড ঘটতেই থাকবে, আমরা কিন্তু বেঁচে থাকতে পারবো না। সুতরাং সেই জায়গাটা আমাদের একটু কেয়ারফুলি হ্যান্ডেল করা উচিত। আর অবশ্যই এই বিষয়ে উপদেষ্টা, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাগণ যারা রয়েছেন, তারা অবশ্যই আশা করি সুষ্ঠু বিচার করবেন। আর অপরদিকে যারা সমন্বয়করা রয়েছেন, আপনারা এখনো মাঠে রয়েছেন, আপনারা ছাত্র নেতৃত্ব দিচ্ছেন, দেশের নেতৃত্ব দিচ্ছেন, দেশের সংস্কার করছেন। আজকে সেখানে আপনাদের সেই বিদ্যাপীঠ বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেখানে আপনাদের এই ধরনের নৃশংস ঘটনা ঘটে গেল,
আর সে বিষয়ে আশা করি আপনারা চুপ থাকবেন না যদি আপনারা এর সাথে জড়িত না থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, এই যে তোফাজ্জল, তিনি হয়তো প্রেম সংক্রান্ত বিষয়ে মানসিক ভারসাম্য হারিয়েছেন, তারপরে 1 বছরে পরিবারের সবাইকে হারিয়ে একা হয়ে গিয়েছেন। আমরা যেটা শুনেছি তার তার মামাতো বোনের স্টেটমেন্ট থেকে। দেখুন, আপনি আমি আজকে আমাদের পরিবারের মানুষজন রয়েছে, আপনজন রয়েছে, বাবা মা ভাই বোন রয়েছে। একা হতে কতক্ষণ, পরিচয়হীন হতে কতক্ষণ, আজকে সুস্থ অসুস্থ হতে কতক্ষণ, আজকে খুবই মানে মানসিকভাবে সুস্থ পাগল হতে কতক্ষণ। কারণ সবকিছুর চাবিটা কিন্তু রবের কাছে। আর আমাদের রব, আমাদের মালিক আল্লাহ, তার বিচার অনেক নিখুঁত, আমরা জানি। অনেক দুনিয়াতে দেন, অনেকটা পরকালে তো রয়েছে এই শাস্তি। সুতরাং এইভাবে যেন অন্যায়কে সাপোর্ট না করি, আর এভাবে যেন অন্যায়ের সাথে আপোষও আমরা না করি। যে যে জায়গা থেকে আছি সেখান থেকে সবসময় বলি আমরা যেন প্রতিবাদের সুর তুলি। অন্যথায় এই পাপগুলো, এই অপরাধগুলো বেড়েই যাবে, বেড়েই যাবে, বেড়েই যাবে, বাড়তে দেওয়া যাবে না কোনোভাবেই। ধিক্কার জানাই যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন, ধিক্কার জানাই যারা এই হত্যাকাণ্ডের ওই আহাজারি শুনেও যারা পাশে এসে দাঁড়াননি, ধিক্কার জানাই যদি এই হত্যাকাণ্ডের যথার্থ উপযুক্ত শাস্তির আওতায় ওই হত্যাকারীদের না নিয়ে আসা হয় তাহলেও। আর ধিক্কার জানাই যদি আজকে যারা ক্ষমতায় বসে আছেন, আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, তারা যদি চুপ করে থাকেন, এর উপযুক্ত শাস্তির ব্যবস্থা না করেন, তাহলে মনে রাখবেন পরিণতি একদিন কতটা ভয়াবহ হবে সেটা আমরা আসলেই কল্পনা করতে পারি না। কারণ আমাদের গ্রামে একটি প্রবাদ আছে, এক মাঘে শীত যায় না, শীত কিন্তু বারবার আসে। যারাই পাপ করবে কর্মফল তাদের ভোগ করতে হবে, সেটা যদি আপনি আমি হই আমাদেরও করতে হবে। তো এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং সুষ্ঠু তদন্ত করে হচ্ছে উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি আমরা। অবশ্যই যেন এই শাস্তিটা আমরা দেখতে পাই, যাতে করে আমাদের পুরো জাতি বা এই জেনারেশন শিক্ষা নিতে পারে যে কি করা উচিত, কি করা উচিত না। আজকে এ পর্যন্ত। আল্লাহ আমাদের সহিবুঝ দান করুক। ভালো থাকবেন সবাই। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক।